আচ্ছা, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন বেসিক এলিমেন্টস গুলো সম্পর্কে। একটা সার্কিটের মধ্যে কি কি বেসিক এলিমেন্টস থাকতে পারে সেগুলো আলোচনা করেছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কেভিএল এবং কেসিএল এর একবার রিক্যাপ করেছিলাম। কেভিএল এবং কেসিএল এর একটা রিভিউ বা রিক্যাপ আমরা করেছিলাম। তো আজকে আমরা একবার দেখে নেব যে এসি ওয়েব ফর্ম এবং এসি ওয়েব ফর্মের সঙ্গে রিলেটেড বিভিন্ন রকমের টার্মস কি কি আছে সেগুলো আমরা একবার দেখে নেব। এসি মানে হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট। তো যে ওয়েব ফর্ম তার ম্যাগনিটিউডটা সবসময় কনস্ট্যান্ট থাকছে না, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকছে না মানে এটা কি মানে হচ্ছে কখনো এটা পজিটিভ হচ্ছে, কখনো এটা নেগেটিভ হচ্ছে, এরকম টাইপের একটা ওয়েব ফর্ম যদি আমরা দেখি, যদি আমরা একটা ওয়েব ফর্ম দেখি যেটার ভ্যালুটা কনস্ট্যান্ট নয়, ঠিক আছে, কনস্ট্যান্ট নয় মানে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, তো এইরকম যে ওয়েব ফর্ম, এই ওয়েব ফর্মগুলোকে আমরা কি ধরনের ওয়েব ফর্ম বলি? এগুলো হচ্ছে একটা অল্টারনেটিং ওয়েব ফর্ম, ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট ওয়েব ফর্ম, এসি ওয়েব ফর্ম। এবং এই অল্টারনেটিং কারেন্ট ওয়েব ফর্ম এগুলো যে কেবলমাত্র এই যে ওয়েব ফর্মটা আমরা দেখালাম, এটা কিসের মতো দেখতে? এটা হলো একটা সাইন ওয়েভের মতো দেখতে, ঠিক আছে, তার জন্য এটাকে বলা হয় সাইনোসয়েডাল এসি ওয়েব ফর্ম। ঠিক আছে, শুধু যে সাইনোসয়েডালই হবে তার কোনো মানে নেই, এটা বিভিন্ন ধরনের শেপের হতে পারে। এই অল্টারনেটিং কারেন্ট ওয়েব ফর্ম বিভিন্ন ধরনের শেপের হতে পারে, তবে যে ধরনেরই ওয়েব ফর্ম হোক না কেন তার মধ্যে কিন্তু বোথ পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইকেলই থাকতে হবে, তবেই গিয়ে তোকে আমরা এসি ওয়েব ফর্ম নামটা দেবো। তো দেখে নেওয়া যাক একটা অল্টারনেটিং কারেন্ট ওয়েব ফর্ম তার যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো কি কি আছে। তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টার্মস হচ্ছে দ্য পিরিয়ড বা টাইম পিরিয়ড, যাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। এই টাইম পিরিয়ড ব্যাপারটা কি? টাইম পিরিয়ড মানে হচ্ছে it is the waveform takes to repeat itself, মানে the time in seconds that the waveform takes to repeat itself from start to finish, মানে ওয়েভফর্মটা যেখান থেকে শুরু হলো দিয়ে আবার যেখানে গিয়ে শেষ হলো, ঠিক আছে। এই যে এসি ওয়েভফর্মটা দেখতে পাচ্ছ, এই ওয়েভফর্মটা শুরু হয়েছে কোথা থেকে? শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে শুরু হয়ে একবার বাড়লো, তারপরে কমলো, তারপরে আবার গিয়ে এখানে শেষ হলো, এখানে একটা ওয়েভফর্মের সাইকেল শেষ হয়ে গেল, দিয়ে এখানে আবার নতুন একটা ওয়েভফর্মের সাইকেল শুরু হলো, আবার এখানে গিয়ে শেষ হলো, ঠিক আছে। তো টাইম পিরিয়ড মানে কোন সময়টাকে বলছে? টাইম পিরিয়ড মানে বলছে যে একটা ওয়েভ ফর্ম যেখান থেকে গিয়ে স্টার্ট হচ্ছে, সেখান থেকে শুরু করে যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেই সময়ের মধ্যে যে ডিফারেন্স, এটা কিসে হবে? এটার ইউনিট কি হবে বলো? ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি বলবো? ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আচ্ছা, তো যেখানে আমরা দেখছিলাম যে একটা অল্টারনেটিং কারেন্টের যে ওয়েভ ফর্ম, অল্টারনেটিং কারেন্টের ওয়েভ ফর্মের এখান থেকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাই? ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা এটাকে ভোল্টেজের ওয়েভ ফর্ম ধরি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ভোল্টেজ হবে, অথবা যদি এটা কারেন্টের ওয়েভ ফর্ম হয় এটা কারেন্ট হবে, বা কিছু একটা হবে, আইদার ভোল্টেজ অর কারেন্ট অর এনি আদার ইলেকট্রিক্যাল প্যারামিটার, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এটাকে দেখাচ্ছি ভোল্টেজ বা কারেন্ট। তো এখন এইটা যদি শুরু হয় এখান থেকে আর এখানে গিয়ে শেষ হয়, এক্স অ্যাক্সিস বরাবর তো আমরা কি দেখাচ্ছি? এক্স অ্যাক্সিস বরাবর আমরা সময়কে দেখাচ্ছি, টাইম, ঠিক আছে। তার মানে এখান থেকে এইটুকু, এই যে টাইমের ডিফারেন্স, এই সময়টা, এটা কি? এটা একটা টাইম হবে, অ্যাকচুয়ালি এটা একটা টাইম। এই টাইমটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। ক্যাপিটাল টি কি ডিনোট করে? ক্যাপিটাল টি ডিনোটস দ্য টাইম পিরিয়ড, এটাকে বলা হয় টাইম পিরিয়ড। এই সময়টাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট দেখো আরেকটা যে টার্ম আসছে, সেই টার্মটার নাম কি? সেই টার্মটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি।
এই ফ্রিকোয়েন্সি বলতে কোন টার্মটাকে বোঝানো হচ্ছে না, ফ্রিকোয়েন্সি এটাকে স্মল এফ এটা দিয়ে ডিনোট করা হয়। ফ্রিকোয়েন্সি ইট ইজ দ্য নাম্বার অফ টাইমস দ্য ওয়েভ ফর্ম রিপিট ইটসেলফ উইদিন 1 সেকেন্ড অফ টাইম পিরিয়ড। ঠিক আছে, 1 সেকেন্ডের মধ্যে কতবার এই ওয়েভ ফর্মটা রিপিট করে সেটাকেই বলা হবে ফ্রিকোয়েন্সি। দ্য ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য টাইম পিরিয়ড। ঠিক আছে, রেসিপ্রোকাল অফ দ্য টাইম পিরিয়ড মানে 1/t, মানে এই যে সময়টা এখান থেকে এইটুকু যে সময়, এই সময়টা কে বলছি টাইম পিরিয়ড। ঠিক আছে, তাহলে এই টাইম পিরিয়ড মানে এইটা কমপ্লিট হতে, একটা সাইকেল কমপ্লিট হতে টি সেকেন্ড সময় লাগছে। ধরা যাক টি সেকেন্ডে এই একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কটা সাইকেল কমপ্লিট হবে? টি সেকেন্ডে যদি একটা সাইকেল কমপ্লিট হয়, টি সেকেন্ডে যদি আমার একটা সাইকেল কমপ্লিট হয়, তাহলে 1 সেকেন্ডে কটা সাইকেল কমপ্লিট হবে বলো? 1 সেকেন্ডে কটা সাইকেল কমপ্লিট হবে? 1/t সাইকেলস, তাই তো, 1/t সাইকেলস কমপ্লিট হবে। এবার ফ্রিকোয়েন্সির যে ডেফিনেশন সেই অনুযায়ী বলা হচ্ছে যে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হয় সেটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি এবং তাকে ডিনোট করা হয় এফ দিয়ে। সুতরাং এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/t, 1/T। দ্যাট মিনস দ্য ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হচ্ছে 1/T। এই টার্মটা সবসময় মনে রাখবে, অর্থাৎ 1/টাইম পিরিয়ড দ্যাট ইকুয়াল টু হচ্ছে ফ্রিকোয়েন্সি। নেক্সট একটা টার্ম হচ্ছে কি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডকে জেনারেলি ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়। ইট ইজ দ্য ম্যাগনিটিউড অর ইন্টেন্সিটি অফ দ্য সিগন্যাল ওয়েভ ফর্ম মেজার্ড ইন ভোল্টস অর অ্যাম্পস। এর মানে কি, এটা হচ্ছে ম্যাগনিটিউডটাকে বোঝাচ্ছে, যে ওয়েভ ফর্মটা আমরা ড্র করেছি তার ম্যাগনিটিউডটাকে এটা ডিনোট করছে। তাহলে এখানে এই যে ওয়েভ ফর্মটা এঁকেছি তার অ্যামপ্লিটিউড কোনটা হবে? এটা যদি ভোল্টেজের ওয়েভ ফর্ম বা কারেন্টের ওয়েভ ফর্ম যাই হোক না কেন, এই যে ম্যাক্সিমাম এই যে ভ্যালুটা এটাকে বলা হয় ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এটা কি বলা হবে? অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ ফর্ম। এটাকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডও বলা যেতে পারে এবং এটাকে ক্যাপিটাল এ দিয়ে জেনারেলি ডিনোট করা হয়। তো এবার দেখো বিভিন্ন ধরনের ওয়েভ ফর্ম আমরা দেখবো। এসি ওয়েভ ফর্মের মধ্যে বিভিন্ন টাইপ এখানে দেখানো হয়েছে। এই যে ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। ঠিক আছে, এই যে ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার একটা ওয়েভ ফর্ম। এটা একটা কমপ্লেক্স ওয়েভ ফর্ম। এরকম ওয়েভ ফর্মটা হচ্ছে একটা কমপ্লেক্স শেপের ওয়েভ ফর্ম। এটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ, স্কোয়ার ওয়েভের মতো দেখতে, তার জন্য এটাকে বলা হয় স্কোয়ার ওয়েভ ফর্ম। ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের পিরিয়ডিক, এগুলো হচ্ছে পিরিয়ডিক ওয়েভ ফর্ম। ঠিক আছে, পিরিয়ডিক ওয়েভ ফর্ম মানে কি, একটা নির্দিষ্ট সময় বাদে এই ওয়েভ ফর্মটা রিপিট হচ্ছে। দেখো এখান থেকে এইটুকু, এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড, এখান থেকে এইটুকু যে সময় এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড, এরপরে হচ্ছে কি সাইকেলটা আবার রিপিট হচ্ছে, সেম সাইকেল আবার রিপিট হচ্ছে। এখানেও তাই, এখানেও কি হচ্ছে, এখানে ফুল দুটো সাইকেল দেখানো হয়নি, যদিও এইটা যদি দেখো ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো এখান থেকে শুরু হচ্ছে দিয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে, আবার হচ্ছে কি এখান থেকে শুরু হয়ে আবার একটা সাইকেল রিপিট হচ্ছে। মানে কি, এইটা হচ্ছে সাইকেলটা ক্রমশ রিপিট হচ্ছে। স্কোয়ার ওয়েভের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এখানে, এটা একটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে 0 থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে একটা সাইকেল, আবার এই এখান থেকে শুরু করে আপ টু দিস এটা হচ্ছে আরেকটা সাইকেল, এবং সাইকেলটা হচ্ছে রিপিটেড। তার জন্য এই ধরনের ওয়েভ ফর্মকে বলা হয় কি পিরিয়ডিক ওয়েভ ফর্ম। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল আছে, তোমরা এটা করে দেখতে পারো। হোয়াট উইল বি দ্য পিরিয়ডিক টাইম অফ এ 50 হার্জ ওয়েভ ফর্ম, and 2, what is the frequency of AC waveform that has a periodic time of 10 millisecond? যদি বলে যে একটা ওয়েভ ফর্ম আছে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, তাহলে তার টাইম পিরিয়ড কত? যদি 50 হার্জ একটা যদি বলে এ ফিজিক্যাল টু 50 হার্জ একটা ওয়েভ ফর্মের, তার টাইম পিরিয়ড কত? মানে আমাদের যে ডোমেস্টিক সাপ্লাই বা ইন্ডিয়াতে যে ইলেকট্রিসিটি সাপ্লাই সেটা কত হার্জে হয়? এসি সাপ্লাইটা 50 হার্জে হয়। যদি বলে যে তার টাইম পিরিয়ড কত বার করতে, তো কি করে করবে? ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কত হবে? 1/f। এফ ইজ ইকুয়াল টু যদি 1/t হয় তাহলে টি ইজ ইকুয়াল টু 1/f হবে। ক্যাপিটাল টি মানে কি টাইম পিরিয়ড, এটাই আমাদেরকে ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে 1/50, 1/50 এত সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে এটা সেকেন্ড মানে কত হচ্ছে, এটাকে আমরা যদি মিলি সেকেন্ডে কনভার্ট করি, এটাকে যদি আমরা মিলি সেকেন্ডে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 1000 ডিভাইডেড বাই 50 মিলি সেকেন্ড। 1000 ডিভাইডেড বাই 50 মিলি সেকেন্ড।
তার মানে হচ্ছে কত 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেমটা। আবার যদি বলে যে ধরো একটা ওয়েব ফর্ম আছে, যে ওয়েব ফর্মের বলছে কি পিরিয়ডিক টাইম হচ্ছে 10 মিলি সেকেন্ড, একটা ওয়েব ফর্ম যার পিরিয়ডিক টাইম বা ক্যাপিটাল টি, একটা ওয়েব ফর্ম যার পিরিয়ডিক টাইম অথবা ক্যাপিটাল টি হচ্ছে কত 10 মিলি সেকেন্ড। যদি বলে 10 মিলি সেকেন্ড একটা ওয়েব ফর্মের পিরিয়ডিক টাইম, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত হবে? কোশ্চেনে যদি এটা করে তাহলে ফ্রিকোয়েন্সি কত বলবে বলো? এ ফিজিক্যাল কত হবে 1/t। 1/t মানে 1/t মানে কত হবে দেখো, এটাকে কিন্তু মিলি সেকেন্ডে রাখলে হবে না, এটা মিলি সেকেন্ডে যখন আছে আমরা সবসময় এটাকে সেকেন্ডে কনভার্ট করে নেবো। 10 ইন্টু 10⁻³ মানে নিচে হয়ে যাবে 10⁻², অর্থাৎ উপরে চলে গেলে ওটা হয়ে যাবে 10 স্কোয়ার অর্থাৎ 100। এবার ফ্রিকোয়েন্সির ইউনিট কি হয়? ফ্রিকোয়েন্সির ইউনিট ইজ অলওয়েজ হার্জ, ঠিক আছে। ফ্রিকোয়েন্সির ইউনিট হবে হার্জ, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা এসি ওয়েব ফর্মে যদি আমাদেরকে দেওয়া থাকে টাইম পিরিয়ড, তো আমরা সেখান থেকে ফ্রিকোয়েন্সি বার করতে পারি। আবার যদি আমাদেরকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে সেখান থেকে আমরা টাইম পিরিয়ডটাকে বার। হ্যালো স্যার, হ্যাঁ বলো। 50 হার্জের বেশি কেন করা হয় না বলুন তো একবার স্যার। 50 হার্জের বেশি কেন করা হয় না? বেশি করা আছে তো, এই তো 100 হার্জ। না বাট আমাদের ডোমেস্টিক পারপাস আমাদের এটা কনভেনশনালি চলে আসছে, এটা হচ্ছে ব্রিটিশরা এখানে চালু করেছিল তো ইলেকট্রিসিটিটা, তো ব্রিটিশদের ওখানে ওটা 50 হার্জে চলে, সেই কারণে ওরা যেটা চালু করেছিল সেই মানে 50 হার্জে এখানে চলে আসছে। আবার আমেরিকাতে গেলে ওটা আবার 60 হার্জে চলে ওখানে, ঠিক আছে। এটা বিভিন্ন দেশে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে চলতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো ফ্রিকোয়েন্সির যে বিভিন্ন ধরনের ইউনিটস গুলো, যদি বলে এটা কিলো, অনেক সময় তোমাদেরকে বলবে কিলো হার্জ। কিলো হার্জ মানে কি হচ্ছে 10⁻³ ঠিক আছে। 1000 কিলো মানে হচ্ছে 1000 বা 10⁻³ হার্জ, ঠিক আছে। মেগা যদি বলে, মেগা মানে কত? মেগা মানে হচ্ছে 10⁻6। মেগার ডেফিনেশন মানে হচ্ছে মিলিয়ন, ঠিক আছে। মিলিয়ন মানে হচ্ছে 10⁻6 এবং একে মেগা হার্জ লেখা হয়। গিগা, গিগা মানে কত? গিগা মানে হচ্ছে বিলিয়ন। গিগা মানে হচ্ছে 10⁹, ঠিক আছে, 10⁹। আর যদি বলে টেরা, 1 টেরাহার্জ মানে কত? টেরাহার্জের ডেফিনেশন হচ্ছে ট্রিলিয়ন। টেরাহার্জ মানে হচ্ছে 10⁻12 হার্জ, ঠিক আছে। এই ডেফিনেশন গুলো কিন্তু মনে রাখবে, কারণ অনেক সময় এগুলো কাজে লাগে। 1 মেগাহার্জ মানে তাহলে কত হবে? আচ্ছা আমি ফার্স্টে কিলো হার্জ থেকে শুরু করি। 1 কিলো হার্জ মানে কত হার্জ? 1 কিলো হার্জ মানে হচ্ছে 10⁻³ হার্জ বা হাজার হার্জ, ঠিক আছে, 10⁻³ হার্জ। যদি একটা ফ্রিকোয়েন্সি 10⁻³ হার্জ হয় তাহলে টাইম পিরিয়ড কত হবে বলো দেখি? ফ্রিকোয়েন্সি যদি 10⁻³ হার্জ হয় তাহলে টাইম পিরিয়ড সময় কত হবে? 1/10⁻³, তাই তো। 1/10⁻³ সেকেন্ড মানে 10⁻³ সেকেন্ড মানে হচ্ছে 1 মিলি সেকেন্ড, ঠিক আছে, 1 মিলি সেকেন্ড। এটার ক্ষেত্রে মিলি সেকেন্ড হবে। কিলো হার্জ যদি ফ্রিকোয়েন্সির ইউনিট হয় সেক্ষেত্রে টাইম পিরিয়ড হবে 1 মিলি সেকেন্ড। এবার যদি বলে 1 মেগা হার্জ, 1 মেগা হার্জ মানে কত হার্জ? 1 মেগা হার্জ মানে হচ্ছে 10⁻6, 10⁻6 হার্জ। এবার যদি বলে 10⁻6 হার্জ একটা ফ্রিকোয়েন্সি, তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে? 1/10⁻, এটা ধরো ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, ফ্রিকোয়েন্সি সমান 1 মেগা হার্জ, তাহলে টাইম পিরিয়ড মানে হবে 1/10⁶, 1/10⁶, অর্থাৎ 10⁻6 সেকেন্ড। 10⁻6 সেকেন্ড মানে আমরা কি বলতে পারি? 10⁻6 সেকেন্ডকে আমরা কি সেকেন্ড বলতে পারি বলো? মেগা না, 10⁻6 মেগা তো মাইক্রো সেকেন্ড, এটাকে আমরা বলতে পারি 1 মাইক্রো সেকেন্ড, ঠিক আছে, মাইক্রো, এটাকে আমরা বলবো 1 মাইক্রো সেকেন্ড। আচ্ছা আবার যদি ধরো f ইকুয়াল টু আমাদেরকে বলে দেয় হচ্ছে, f ইকুয়াল টু যদি আমাদেরকে বলে দেয় 1 গিগা, ঠিক আছে, 1 গিগা হার্জ। f ইকুয়াল টু সাপোজ 1 গিগা হার্জ, জি হার্জ। তোমরা এর আগে স্ট্রেংথ অফ মেটেরিয়ালে গিগা পাস্কাল কথাটা শুনেছো, ঠিক আছে, সেরকম এখানে গিগা হার্জ, ঠিক আছে। গিগা মানে ইজ অলওয়েজ 10⁹, ঠিক আছে, 10⁹ হার্জ, 10⁹ হার্জ। তাহলে টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড 1/10⁹ হার্জ,
এটাই হবে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট, সরি এটা তো হার্জে হবে না, এটা হচ্ছে কিসে হবে, এটা সেকেন্ড, এটা হবে আমার সেকেন্ড। 1/10⁹ সেকেন্ড যেহেতু টাইম পিরিয়ড, তার মানে 10⁻⁹ সেকেন্ড, অ্যাকচুয়ালি 10⁻⁹ সেকেন্ড। আচ্ছা 10⁻⁹ সেকেন্ডকে আমরা কি সেকেন্ড বলতে পারি, 1 ন্যানো সেকেন্ড। ঠিক আছে, 1 ন্যানো সেকেন্ড। 10⁻⁹ কে আমরা বলতে পারি 1 ন্যানো সেকেন্ড। আর একটা হচ্ছে যদি ফ্রিকোয়েন্সি সমান 1 টেরাহার্জ হয়, টেরাহার্জ মানে 1 টি হার্জ যদি বলি আমরা এটাকে, মানে হচ্ছে 10⁻12 সেকেন্ডস যদি হয়, হার্জ যদি হয়, 10⁻12 হার্জ এটা যদি ফ্রিকোয়েন্সি হয়, তখন টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড হবে আমার t is equal to 1/10⁻12, 1/10⁻12 সেকেন্ড। তার মানে কত, 10⁻⁻12, 10⁻⁻12 সেকেন্ড। 10⁻⁻12 সেকেন্ডকে আমরা কি বলতে পারি, 1 পিকো সেকেন্ড। ঠিক আছে, 1 পিকো সেকেন্ড, 1 ps, পিকো সেকেন্ড। 10⁻⁻12 কে আমরা বলি পিকো সেকেন্ড। তো এগুলো টার্ম, কিছু কিছু টার্ম যেগুলো জেনে রাখা দরকার আছে, কিলো, মেগা, গিগা, টেরা, এগুলো হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের ক্ষেত্রে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবার সময় কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা চলে আসবো যে এই যে ওয়েব ফর্মস এর সঙ্গে রিলেটেড বিভিন্ন যে টার্মস গুলো আছে, সেই টার্মস গুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো প্রথম যে টার্মসটা আমরা জানবো সেটা হচ্ছে কি, অ্যাভারেজ ভ্যালু অফ অ্যান এসি ওয়েব ফর্ম। একটা এসি ওয়েব ফর্ম যদি থাকে, তার অ্যাভারেজ ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, তো অ্যাভারেজ ভ্যালু বলতে আমরা কি বুঝি না, একটা সাইকেল, ধরো একটা এখান থেকে এই ওয়েব ফর্মটা যে চলছে, এটা একটা এসি ওয়েব ফর্ম, এটা একটা যে কোনো একটা পার্টিকুলার শেপের, এটা একটা এসি ওয়েব ফর্ম। ঠিক আছে, যদি আমাদেরকে বলে এই এসি ওয়েব ফর্মের অ্যাভারেজ ভ্যালু বার করতে, অ্যাভারেজ ভ্যালু আমরা কিভাবে বার করব। দেখো এই এসি ওয়েব ফর্মের ভ্যালুটা তো কনস্ট্যান্ট নয়, বিভিন্ন জায়গায় এর ভ্যালু বিভিন্ন, কোনো জায়গায় এই এতটুকু ভ্যালু, কোথাও এতটা ভ্যালু, কোথাও এতটা ভ্যালু, মানে ভ্যালুটা ক্রমশ ক্রমশ চেঞ্জ হয়েছে, একটা সাইকেল জুড়ে এর ভ্যালুটা ক্রমশ পরিবর্তনশীল। ওটা কিছু ব্যবস্থা করলে না তাহলে আর এক সপ্তাহ এই অডিওটা অফ করো, অডিওটা অফ করো। হ্যাঁ দিয়েছে। ঠিক আছে, তোমার ফোনে আচ্ছা করে বলে দিবে। তোমার অডিওটা অফ করো। স্যার আপনি মিউট করে দেন না। আমি মিউট তো করতে পারবো না। তো ওইটা, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা আচ্ছা, ওটা আমাদের ওকে। আচ্ছা আচ্ছা, দেখো এবার হচ্ছে একটা এসি ওয়েব ফর্ম। এসি ওয়েব ফর্ম মানে এটা কোনো পার্টিকুলার কিন্তু শেপ নয়, এটা হচ্ছে যে কোনো একটা শেপের একটা এসি ওয়েব ফর্ম। ঠিক আছে, যদি আমাদেরকে এরকম একটা পার্টিকুলার কোনো শেপ ছাড়া একটা ওয়েব ফর্মের যদি বার করতে বলে যে এর অ্যাভারেজ ভ্যালু কত হবে, অ্যাভারেজ ভ্যালু মানে আমরা কি বুঝি, এর ভ্যালুটা তো ফিক্স নয়, এর ভ্যালুটা হচ্ছে ক্রমশ পরিবর্তনশীল। তো এরকম একটা ক্রমশ পরিবর্তনশীল ওয়েব ফর্মের ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় এর বিভিন্ন ভ্যালু আছে, তো সেই ভ্যালুগুলোকে অ্যাভারেজ করতে হবে, মানে গড় করতে হবে। গড় করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকেই আমরা অ্যাভারেজ ভ্যালু বলবো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুগুলোর একটা গড় যেটা হবে সেটাই হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানেই তো গড়। তো এখানে যে একটা ছবি দেখানো হয়েছে দেখো, এই যে ওয়েব ফর্মটা, এটা তো কোনো পার্টিকুলার ওয়েব ফর্ম নয়, এটাকে আমরা সাইনোসয়েডালও বলতে পারি না বা ট্রায়াঙ্গুলারও বলতে পারি না, আমরা কোনো পার্টিকুলার নাম একে আমরা দিতে পারি না। তো যে কোনো একটা, ধরো একটা ওয়েব ফর্ম, তার দুটো হাফ সাইকেল আছে, এখান থেকে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এবং তারপর এখান থেকে শুরু করে এতটা এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। ঠিক আছে, এবার হচ্ছে এই যে হাফ সাইকেলের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা এই ওয়েব ফর্মের যে অ্যামপ্লিটিউড গুলো কত আছে, ম্যাগনিটিউড গুলো কত আছে, সেগুলো ক্যালকুলেট করছি। দেখো এখানে 1 নাম্বার পয়েন্ট যেটা লিখেছে সেখানে এর ম্যাগনিটিউড কত হচ্ছে v1, 2 নাম্বার পয়েন্টে হচ্ছে v2, 3 নাম্বারে v3, 4 নাম্বারে v4, মানে এই যে টোটাল যে সময়টা এইখান থেকে শুরু করে এইটুকু, মানে অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল, এই সময়টাকে সমানভাবে 10টা ভাগে ভাগ করে নিয়েছে। ঠিক আছে, দিয়ে 10টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগে যে ম্যাগনিটিউড কত হচ্ছে সেগুলোকে হিসাব করা হয়েছে। তারপরে অ্যাভারেজ ভ্যালুটা কিভাবে বার করবে না, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এই v1 v2 v3 ডট 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 vn ডিভাইডেড বাই n, যেখানে হচ্ছে এখানে n সংখ্যক স্যাম্পল নিয়েছে। যদি আমরা এখানে 10টা স্যাম্পল নিতাম তাহলে v1 থেকে v10 ডিভাইডেড বাই 10 করতাম, যতগুলো স্যাম্পল নেবে তত দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মানে একটা অ্যাভারেজ
বার করার একটা স্বাভাবিক নিয়ম, ঠিক আছে। গড় বার করার যদি এটা নিয়ম বলতে হয়, এটাই হচ্ছে অ্যাভারেজ বার করার এটা জেনারেল রুল, ঠিক আছে। যদি আমরা দেখি একটা ওয়েভ ফর্ম এরকম আছে, আমরা যে কোনো সমান ভাগে এটাকে কতগুলো ভাগে ভাগ করে নেবো, সেটা n নাম্বার অফ ডিভিশনস হতে পারে, এখানে 10টা দেখিয়েছে, তুমি চাইলে 20টাও করতে পারো, দিয়ে প্রত্যেকটা ভাগের যে অ্যামপ্লিটিউড গুলো পাচ্ছ, অর্থাৎ এই V1 V2 V3 করে যে ভ্যালুগুলো পাচ্ছ সেগুলোকে যোগ করবে, ডিভাইডেড বাই কি করবে না, ডিভাইডেড বাই হচ্ছে যতগুলো ভাগে এটাকে ভাগ করা হয়েছে সেটা দিয়ে ভাগ করে দেবে, তাহলেই পেয়ে যাবে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। এই অ্যাভারেজ ভ্যালুটা পাওয়া যাবে, ঠিক আছে। এইভাবে আমরা কোনো একটা ওয়েভ ফর্মের অ্যাভারেজ ভ্যালু বার করতে পারি। কিন্তু সাইন ওয়েভ যেটা আমরা সব থেকে বেশি ইউজ করবো, সেটা কোন ওয়েভ ফর্ম, সেটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, ঠিক আছে। সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম আমাদের কেমন দেখতে হয়, আমরা আগেই দেখেছি, সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম আমাদের এরকম একটা ওয়েভ ফর্ম দেখতে হয়, ঠিক আছে। যদি বলে একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে এর অ্যাভারেজ ভ্যালু কত, কি করে বার করবে, ধরা যাক এই ওয়েভ ফর্মের যেটা ইকুয়েশন সেটা হচ্ছে v ইজ ইকাল টু vmax sin ওমেগা টি, v ইজ ইকাল টু vmax sin ওমেগা টি, ঠিক আছে। এটা ধরো এর ওয়েভ ফর্মের ইকুয়েশন, ওকে। তো এই vmax মানেটা কি, v ইজ ইকাল টু vmax sin ওমেগা টি, এরকম যদি একটা ওয়েভ ফর্ম দেওয়া থাকে, এর মানে আমরা কি বুঝবো, y অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাবো, y অ্যাক্সিস বরাবর আমরা দেখাবো হচ্ছে v দেখাবো, x অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাবো, x অ্যাক্সিস বরাবর আমরা ওমেগা টি দেখাতে পারি, ঠিক আছে, ওমেগা টি দেখালাম ধরো। আচ্ছা, এইখানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা কি নাম দেবো, এটাই হচ্ছে আমার vmax, এটাই হচ্ছে আমার vmax, ঠিক আছে। এই জায়গার যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি vmax, ঠিক আছে। এবার হচ্ছে এই ওয়েভ ফর্মটার যদি আমরা দেখি, এটা এই জায়গা থেকে কত নম্বর, এটা হচ্ছে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, রেডিয়ানে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে 0 রেডিয়ান, এটা হচ্ছে পাই রেডিয়ান, আর এটা হচ্ছে কত 2 পাই রেডিয়ান, তাই তো। 0 পাই 2 পাই যদি আমরা ডিগ্রিতে বলতাম তাহলে কি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি কত হবে, কোনো ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার ফর্মুলাটা জানো তো, যদি ধরো থিটা ডিগ্রি থাকে, যদি কোনো কোনো ইউনিট কোনো অ্যাঙ্গেল যদি থিটা ডিগ্রিতে দেওয়া থাকে, সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি করতে হয়, থিটা ইন্টু পাই বাই 180, ঠিক আছে, পাই বাই 180, এটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট করার রুল, থিটা ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে ধরো 180 ডিগ্রি যখন আছে আমার, যখন এখানে এই জায়গাটা ডিগ্রি কত 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করলে কত হবে, 180 গণিত পাই বাই 180, মানে 180 180 কেটে যাবে, দিয়ে পাই হবে, এই জায়গাটা হচ্ছে পাই। আর এখানটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে কত, 360 গণিত পাই বাই 180, তাহলে 180 সঙ্গে 360 কেটে গিয়ে উপরে 2 থাকবে, 2 ইন্টু পাই রেডিয়ান, তার জন্য এটাকে বলছি আমরা 2 পাই রেডিয়ান, ঠিক আছে। তো এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। যদি বলে যে এই সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করো, অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, এরকম করে আমরা যোগ করে দেখতে পারি, কিন্তু আমাদের কাছে একটা সহজ পদ্ধতি আছে, যেহেতু আমরা ওয়েভ ফর্মের প্যাটার্নটা জানি, যোগ করার পরিবর্তে আমরা কি করব, আমরা এখানে ইন্টিগ্রেশন করব। আমরা জানি ইন্টিগ্রেশন মানে হচ্ছে অনেকগুলো যোগ, বড় একটা যোগফলকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি ইন্টিগ্রেশনের মাধ্যমে। আমরা এখানে ইন্টিগ্রেট করব, কাকে ইন্টিগ্রেট করব না, এই যে ওয়েভ ফর্মের যে ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশনটাকেই আমরা ইন্টিগ্রেট করব। কোথা থেকে কোথার মধ্যে ইন্টিগ্রেট করব দেখা যাক। ভি অ্যাভারেজ যদি আমরা এইভাবে ক্যালকুলেট করি, ভি এ ভি জি লিখলাম অ্যাভারেজ ভ্যালু, দ্যাট ইকুয়াল টু আমরা কিভাবে পাবো বলো, 1 ডিভাইডেড বাই, আমার কোথা থেকে কোথায় পর্যন্ত ক্যালকুলেট করবো আমরা, দেখো একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা টোটাল সাইকেলটা নিয়ে নিই, মানে এখান থেকে শুরু করে এই টোটাল সাইকেলটা যদি আমরা নিয়ে নিই, তাহলে এখানে যতটা পজিটিভ ভ্যালু আমরা পাবো, ঠিক আছে, এই জায়গাকার ভ্যালুগুলো কি হবে, ইন্টিগ্রেশন করলে একটা পজিটিভ ভ্যালু আসবে তো, আর নিচের হাফ সাইকেলটা ইন্টিগ্রেট করলে কি আসবে, একটা নেগেটিভ ভ্যালু আসবে। কিন্তু যেহেতু এর একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, এর পজিটিভ ভ্যালু সিমেট্রিক, যেহেতু পজিটিভ ভাবেও যতটা পজিটিভ, নেগেটিভ ভাবেও ততটাই নেগেটিভ, তার মানে পজিটিভ এবং নেগেটিভ যে পার্টগুলো পাবো আমরা, তাদের ইন্টিগ্রেশন করলে, যোগ করলে 0 চলে আসবে, তাহলে আমাদের উদ্দেশ্যটা সফল হবে না। আমরা অ্যাভারেজ ভ্যালু যেটা ক্যালকুলেট করতে চাইছিলাম, আমরা টোটাল যদি সাইকেলটাকে এখান থেকে এই পর্যন্ত ধরে নিই, তাহলে কিন্তু আমরা 0ই পাবো সবসময়, তাতে আমাদের কোনো প্রপার যেটা আমাদের উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না। আমাদের উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে অ্যাভারেজ যে ভ্যালুটা সেটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা। তো সেটা ক্যালকুলেট করতে গেলে আমরা ইন্টিগ্রেশনটা করব কোথা থেকে কোথা পর্যন্ত, এই একটা হাফ সাইকেলের উপরে আমরা ইন্টিগ্রেশন করব, এইখান থেকে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত, এইটুকু সময়ের মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা করব।
তাহলে ইন্টিগ্রেশন করার জন্য আমাকে কি করতে হবে 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। এটা রুল হচ্ছে 1 ডিভাইডেড বাই টি ইন্টু ইন্টিগ্রেশন অফ, যেটা ইকুয়েশন অফ ভি যেটা দেওয়া থাকবে ভি ইন্টু ডিটি, ডি অফ ওমেগা টি বলতে পারি, ঠিক আছে, ডি অফ ওমেগা টি, যেহেতু আমরা এক্স অ্যাক্সিস বরাবর ওমেগা টি লিখেছি তার জন্য আমরা বলবো এখানে ডি অফ ওমেগা টি ফ্রম কোথা থেকে কোথায়, ফ্রম 0 টু টি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জেনারেল রুল। কিন্তু এক্ষেত্রে আমরা অ্যাভারেজ ভ্যালু বার করতে গিয়ে যদি টোটাল টাইম পিরিয়ড ধরে নিই, মানে এখান থেকে এই পর্যন্ত যদি টোটালটা ধরে নিই, তাহলে কিন্তু আমাদের হবে না। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাভারেজ ভ্যালু বার করতে গেলে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে এই রুলটা, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, যদি আমরা এরকম লিখি ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই, আমরা একটা হাফ সাইকেলের উপরে খালি ইন্টিগ্রেট করবো। হাফ সাইকেল মানে আমি ওয়েভ ফর্মটা আবার এখানে আঁকি, এইখান থেকে শুরু করে এটা হলো একটা টোটাল ওয়েভ ফর্মটা। টোটাল ওয়েভ ফর্মের মধ্যে হাফ সাইকেল মানে কোথা থেকে কোথায়, এইখান থেকে এই পর্যন্ত, এইটুকু যে সময়, এটা হচ্ছে 0, এটা 0, এটা পাই, এটা হলো 2 পাই। তাহলে এই যে সময়টা, এই সময়টাকে আমরা কি বলতে পারি, টি বাই 2 বলতে পারি। তো টোটাল সময়ের অর্ধেকটা, মানে এটা হচ্ছে টি বাই 2, 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ডের অর্ধেক ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডি ওমেগা টি। সেখানেও আমরা ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় করব না, 0 থেকে টি বাই 2 পর্যন্ত করব। অর্ধেক হাফ সাইকেলের উপরে আমরা করব, মানে হাফ সাইকেল, ফুল সাইকেলের উপরে আমরা ইন্টিগ্রেশনটা করছি। তাহলে এখানে আমরা কি পাবো দেখো। স্যার বলো। স্যার ইন্টিগ্রেশনটা আমরা ওমেগা টি এর সাপেক্ষে করছি, হ্যাঁ তার মানে মানে আমরা রেডিয়ানের সাপেক্ষে করছি, তাহলে রেডিয়ান 0 টু 2 পাই পাই হবে না স্যার? ও সরি, হ্যাঁ এটা হচ্ছে 0, এটা যদি আমরা ওমেগা টি এর রেসপেক্টে করতাম তাহলে এটা আমরা লিখতাম অ্যাকচুয়ালি। হ্যাঁ এখানে হচ্ছে আমরা, যেহেতু এটা ঠিকই বলেছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন ওমেগা টি এর রেসপেক্টে ডি অফ টি যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এটা করব। কিন্তু বেসিক্যালি যেহেতু আমরা এখানে 2 পাই নিয়েছি, মানে এখানে এই অ্যাক্সিস বরাবর যেহেতু আমরা ওমেগা টি লিখছি, ওমেগা টি মানে অ্যাকচুয়ালি কি, ওমেগা টি মানে অ্যাকচুয়ালি হচ্ছে রেডিয়ানে কিছু একটা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটাকে এরকম লিখবো। অ্যাকচুয়ালি এটা ঠিকই, এটা হচ্ছে ডি অফ টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আমরা এরকম লিখবো। কিন্তু যদি আমরা রেডিয়ানে করি তাহলে এটা কত হবে, অর্ধেক হাফ সাইকেলে কত রেডিয়ান বলো, এখান থেকে এইটুকুর মধ্যে রেডিয়ানের পরিমাণটা কত, এটা হচ্ছে 1 বাই পাই, অ্যাকচুয়ালি 1 বাই পাই, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ 0 টু পাই, 0 টু পাই, মানে টি বাই 2 মানে অ্যাকচুয়ালি কত, এখান থেকে এই সময়টা এটা হচ্ছে কত, 0 টু পাই। আর এই ভি এর ভ্যালুটা কত হয়ে যাবে তখন, আমি এখানে ভি রাখলাম, ভি ইন্টু ডি অফ ওমেগা টি, ঠিক আছে, ভি অফ ডি ওমেগা টি, এটা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা ভি এর ভ্যালুটাকে বসিয়ে দেবো এখানে, 1 বাই পাই ইন্টিগ্রেশন অফ ভি এর ভ্যালু কত, ভি ম্যাক্স, ভি এর ভ্যালু হচ্ছে ভি ম্যাক্স ইন্টু সাইন ওমেগা টি, ভি ম্যাক্স ইন্টু সাইন ওমেগা টি ইন্টু ডি ওমেগা টি, সাইন ওমেগা টি ইন্টু ডি অফ ওমেগা টি। এটার লিমিট হচ্ছে কত, 0 থেকে পাই পর্যন্ত, 0 থেকে পাই পর্যন্ত। এবার ইন্টিগ্রেশনটা আমরা করি, তাহলে আমরা পরের কথাতে এটাকে লিখবো আবার, ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে আমার আগের পাতায় বেরিয়েছে হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন ভি ম্যাক্স সাইন ওমেগা টি ডি ওমেগা টি। তাহলে ভি ম্যাক্সটা যেহেতু কনস্ট্যান্ট আমরা বাইরে বার করে নেবো, ভি ম্যাক্স বাইরে বেরিয়ে চলে এলো, ডিভাইডেড বাই পাই যেটা ছিল সেটা থাকলো নিচে। ইন্টিগ্রেশন কত হবে, 0 থেকে পাই, ইন্টিগ্রেশন হবে 0 টু পাই, ভি ম্যাক্স তো বাইরে বেরিয়ে চলে এসেছে অলরেডি, তাহলে ভেতরে পড়ে আছে কি সাইন ওমেগা টি ইন্টু ডি ওমেগা টি, সাইন ওমেগা টি ইন্টু ডি অফ ওমেগা টি। তাহলে দেখো এখানে ভি ম্যাক্স বাই পাই থাকলো, ভি ম্যাক্স বাই পাই বাইরে থাকলো। আচ্ছা সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করলে কত হবে, ডি ওমেগা টির সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হয়ে যাবে এটা মাইনাস cos ওমেগা টি, cos অফ ওমেগা টি, ঠিক, মাইনাস cos অফ ওমেগা টি, এটা আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা লিমিট কি বসাবো, এটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট, ঠিক আছে। তাহলে কি হবে, ভি ম্যাক্স বাই পাই, ভি ম্যাক্স বাই পাই ইন্টু, ফার্স্টে কি হবে, মাইনাসটা বাইরে বেরিয়ে চলে এসছে, এখানে মাইনাসটা আমি বাইরেই রেখে দিচ্ছি, তাহলে cos অফ পাই মাইনাস cos অফ 0, ঠিক আছে, cos অফ পাই মাইনাস cos 0। আচ্ছা cos পাই এর ভ্যালু কত,
বলো cos পাই এর ভ্যালু কত? cos পাই মানে কি? cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির ভ্যালু কত হয়? -1 হয়। cos 180 -1 হবে। তাহলে ভি এভারেজ সমান আমরা কি লিখতে পারি? ভি এভারেজ সমান আমরা লিখতে পারি, দেখো এখানে হচ্ছে মাইনাস একটা আগে বাইরে বেরিয়ে চলেই আছে, এই একটা মাইনাস আছে, কিন্তু ভিম্যাক্স বাই পাই, মাইনাস আছে ভিম্যাক্স বাই পাই, ভিম্যাক্স বাই পাই ইন্টু cos অফ পাই মানে হচ্ছে -1 আর cos অফ 0 মানে হচ্ছে 1, তার মানে 1 - 1, তার মানে -2 এখানে হয়ে গেল। -2 আর বাইরের -1 দুটো গুণ হয়ে +2 হয়ে যাবে, তার মানে 2 ভিম্যাক্স বাই পাই হয়ে যাবে। ঠিক আছে, 2 ভিম্যাক্স বাই পাই, এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে আমাদের অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু অফ দা ওয়েভফর্ম। ঠিক আছে, সাইনোসয়েডাল ওয়েভফর্মে যেটা অ্যাভারেজ ভ্যালু সেটা আমাদের এটা হয়ে যাবে 2 ভিম্যাক্স বাই পাই। তো 2 ভিম্যাক্স বাই পাই যেটা পেলাম সেটাকে যদি আমরা কনভার্ট করে নিই, তার মানে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এটাকে একটু ক্যালকুলেট করে নিই, টু বাই পাই অ্যাকচুয়ালি, তাহলে 2 ডিভাইডেড বাই পাই মানে কত? 2 ডিভাইডেড বাই পাই মানে হচ্ছে 0.636, 0.636 ইন্টু ভিম্যাক্স আমরা বলতে পারি। পয়েন্ট এই যে 2 বাই পাই এই জিনিসটাকে আমরা লিখতে পারি 0.636 ইন্টু ভিম্যাক্স। ঠিক আছে, যে এই ভ্যালুটা আমরা পেলাম এটা হচ্ছে কি ভ্যালু? অ্যাভারেজ ভ্যালু। এই সাইনোসয়েডাল ওয়েভফর্মের অ্যাভারেজ ভ্যালু মানে আমরা বলতে পারি 0.636 ইন্টু ভিম্যাক্স অথবা 2 বাই পাই ইন্টু ভিম্যাক্স। তো সেটাই সাইনোসয়েডালের ক্ষেত্রে এই ভ্যালুটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, 636 বা 637 অ্যাকচুয়ালি, যেহেতু পয়েন্ট দুটো 6 আছে তার জন্য এটাকে আমরা 637ও বলতে পারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 67 লেখাই বেটার। 637